আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও হাজির হলাম গল্প নিয়ে। গল্পটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজে শুনে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখুন, যাতে করে আমার সব নতুন, নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছেন তাদেরকে জানাই অনেক, অনেক ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। মিঠি, পর্ব ২০। সন্ন্যাসীর পরামর্শ মতো সবকিছু বুঝে নিয়ে ওনাকে প্রণাম করে যখন মন্দির থেকে বেরোতে যাব, ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। পকেট থেকে বের করে দেখি মিসেস মাথুর কল করেছেন। আমার কেন জানি না হঠাৎ খুব চিন্তা হতে লাগলো। মনে হলো নিশ্চিত কোনো খারাপ খবর দেবেন। কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করতেই ও প্রান্ত থেকে রীতিমতো উদ্বেগের কণ্ঠে উনি বলে উঠলেন, শুভ, থোড়া জলদি আও, রাইকো হোশ আ গাই হ্যাঁ। और और ও পাতা নেই ক্যাসি আজীব সি কর রাহি হ্যাঁ। মনে হলো যেন শরীরের সব শক্তি হারিয়ে ফেলেছি। আবার কি করাচ্ছে ওরা রাইকে দিয়ে কে জানে। মনের চিন্তা ঝেড়ে ফেললাম। ছুটে বাইরে এসে একটা ক্যাব ধরে সোজা যখন আমাদের কম্পাউন্ডে পৌঁছেছি, তখন সেই আগের দিনের মতো একটা ছোটখাটো জটলা সেখানে শুরু হয়েছে। আমাকে দেখে সেই জটলা যেন আরো সরগরম হয়ে উঠল। নানা জনে নানা কথা বলা শুরু করলো। তাদের প্রত্যেককে হয়তো আমি ঠিক চিনিও না। তারাও ফিসফাস করে মন্তব্য করতে লাগলো। কষ্ট হলো ঠিকই, কিন্তু তখন ওসব দেখার, শোনার বা প্রতিবাদ করার সময় আমার ছিল না। ভিড় এড়িয়ে তাই চুপচাপ উপরে চলে গেলাম। ভেতরে গিয়ে যে কি দৃশ্য দেখব তা আমি নিজেও জানি না, কিন্তু ভেতরে তো যেতেই হবে। সব শঙ্কা ঝেড়ে ফেলে এগিয়ে চললাম। রুমের সামনে পৌঁছে দেখি সরজু আর মিসেস মাথুর জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে ভয় ও বিস্ময়ের ছাপ সুস্পষ্ট। ওদের এভাবে দেখে আমারও ভয় হলো। মিসেস মাথুর আমাকে দেখেই এগিয়ে এসে বলল, রায় আজিব হারকাতে কার রাহি হ্যায়। আমি ওনাকে আর শেষ করতে না দিয়েই দৌড়ে ভিতরে ঢুকলাম। বেশি অপেক্ষা করতে হলো না। বেডরুম আর কিচেনের মাঝখানে যা দেখলাম তাতে আমার শিরদাঁড়া বেয়ে বরফ শীতল স্রোত নেমে গেল। দেখি রায় চার হাত পায়ে ঠিক যেন চার পেয়ে পশুর মতন ঘুরে বেড়াচ্ছে। ওর ঘাড়, মুখ একদিকে কাত হয়ে আছে, আর ও বিড়বিড় করে ক্রমাগত কিছু বলে চলেছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ ওর নজর আমার দিকে পড়ল। সে নজর যে কি সাংঘাতিক তা ভাষায় প্রকাশ করার মতো আমার সামর্থ্য নেই। ওর দু চোখ যেন হিংস্র সাপদের মতো জ্বলছে। আমি মন্ত্রমুগ্ধের মতো ওর দৃষ্টির দিকে তাকিয়ে রইলাম। দেখলাম ও খুব ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসছে সেই সাপদের মতো চার হাত পায়ে। আমি যে নড়বো সে শক্তি আমার নেই। আমার একদম সামনে এসে ও ভীষণ অদ্ভুতভাবে উঠে দাঁড়ালো। আমার মুখের সামনে মুখ এনে করে খিলখিলিয়ে হেসে উঠল। সে হাসিতে আমার রক্ত জল হয়ে গেল। আমি দু চোখ বুজে নিলাম। ও কিন্তু সরল না। আমি চোখ বন্ধ থাকলেও বুঝলাম ও একভাবে আমাকে দেখছে, আর সে দৃষ্টি স্বাভাবিক নয়। তাতে যেন নরকের ঘৃণা মিশে রয়েছে। আমি আর সহ্য করতে পারলাম না। সরে যেতে গেলাম, আর তখনই ও খপ করে আমার বাঁ হাতটা চেপে ধরল। ওর সেই স্পর্শে মনে হলো যেন বরফ শীতল কোনো সাঁড়াশি আমার হাতে চেপে বসেছে। মনে হলো যেন ওর গায়ে আসুরিক শক্তি ভর করেছে। আমি টানাটানি করেও ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারলাম না। ধীরে ধীরে ওর হাত আমার হাতের ওপর চেপে বসতে লাগলো। ভয় হলো যে আমার হাতের হাড় না ভেঙে যায়। এরপরও যা করলো তা আরো অকল্পনীয়। আমার ঘাড়ের কাছে মুখটা এনে খুব জোরে শ্বাস টানলো। মনে হলো যেন কোনো অতি উপাদেয় খাবারের গন্ধ নিচ্ছে প্রাণ ভরে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি হয়েছে রাই? এবারে সেই সকালে শোনা বহু কণ্ঠের সমাহারে এক বিচিত্র কণ্ঠ হিসহিসিয়ে বলে উঠল, খুন, কারাম খুন। তুম
जिंदा इंसान इसी से चलते हो, है ना? यही है तुम्हारी ताकत है। आज अभी से तुम्हारी बीबी की एक-एक खून का कतरा तुम बहते देखोगे। একরাশ ঘৃণা আর রাগ নিয়ে যে কথাগুলো বলল, সে কিছুতেই আমার রাই হতে পারে না। কিন্তু তারপরেই সে যা করল তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই আমার। রায়ের ভিতরে সেই অপশক্তির প্রভাবে রায় নিজের দাঁত দিয়ে নিজের হাতের চামড়া টেনে ছিঁড়ে ফেলল। আমি আতঙ্কের শেষ সীমানায় তখন। কিন্তু এত বড় ভয়াবহ কাজ করেও আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখে সামান্যতম ব্যথার অভিব্যক্তি নেই। ভেতরের এই লোমহর্ষক দৃশ্য দেখে সরজু যে মূর্ছা গেল আর মিসেস মাথুর তাকে ধরে রাখার বৃথা চেষ্টা করতে গিয়ে নিজেই পড়ে গেল তা চোখে না দেখলেও আওয়াজে বুঝলাম। আমি অবাক বিস্ময়ে দেখছিলাম রায়ের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আর পারলাম না সহ্য করতে। কাঁধের ব্যাগ থেকে সন্ন্যাসী মহারাজের দেওয়া রুদ্রাক্ষের মালাটা বের করে ওই অপমানবীর সামনে তুলে ধরলাম। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। এরকমই সব মজার মজার গল্প শুনতে চাইলে আমার সাথেই জুড়ে থাকবেন। আর হ্যাঁ, একটা লাইক ও শেয়ার করে দিন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। খোদা হাফেজ।